বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুক্তিযোদ্ধা যার টিপু ভাইয়ের স্মরণ সভায় আমরা হাজির হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে এরকম টিপু ভাইদের অবদানে আজকের এই ফ্যাসিবাদের যে পরাজয় হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব, তাদেরকে এই জাতীয়তাবাদী দলের যারা সৈনিক হারিয়ে গেছে, যারা গোপনে আছে, তাদেরকে আপনারা একটু মূল্যায়ন করবেন। আজকে যারা গোলকিপারে গোল ঢুকিয়ে দিয়ে বলেন যে আমরা বাংলাদেশ স্বাধীন করে ফেলেছে, বাংলাদেশের এই 17 বছরের আন্দোলন সংগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে আমাদের নেত্রী পর্যন্ত যে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, তাদের ইতিহাসকে যারা মুছে ফেলে দিতে চান, তাদেরকে শুধু একটি ছোট্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনার মতোই আপনারাও হারিয়ে যাবেন। জাতীয়তাবাদী দল হারাবে না, হারাবে না। আমাদের টিপু ভাইরা চিরদিন বেঁচে থাকবে, চিরদিন জাতির সম্মানে থাকবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ভারতীয় জোটের শীর্ষ নেতা, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান নায়েব মোহাম্মদ ফারুক রহমান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমান টিপু মাস্টারের আজকের যে আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব জমিরুদ্দিন স্বপন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধান অতিথি শ্রদ্ধাভাজন এবং জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, যুগ্ম মহাসচিব বিএনপি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমি সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দুই একটি কথা বলে শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আসলে এই যে বীর মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমান টিপু, যে বীর মুক্তিযোদ্ধা আসলে মানুষের কর্মকাণ্ডের জন্য যে পদ সৃষ্টি হয়, তার পেশাগত কারণে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়িক অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে বীর মুক্তিযোদ্ধার খেতাব পৃথিবীতে বাংলাদেশ যতদিন থাকবে, এই বীর মুক্তিযোদ্ধা যে খেতাব, এইটা কাউকে আমরা পাবো না। আমরা যত রাজপথে আন্দোলন সংগ্রাম জীবন আত্মাহুতি দেই, কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা 1971 সালে যে অর্জন করেছিল সরাসরি যুদ্ধের মধ্যে দিয়ে, সেই বীর মুক্তিযোদ্ধার পদ কিন্তু ওই একবারই গ্রহণ করতে, পৃথিবীতে আর কেউ গ্রহণ করতে পারবে না, বাংলাদেশে পারবে না। এবং তার যে মাস্টারি জীবন, যে মানুষ গড়ার কারিগর ছিল এবং অত্যন্ত একজন সামাজিক এবং জাতীয়তাবাদের যে সাচ্চান কর্মী, সাম্রাজ্যবাদ করার জন্য, সাম্রাজ্যবাদকে উদ্ধার করার জন্য কখনোই মুক্তিযোদ্ধারা এবং এই টিপু মাস্টারের মতো লোকেরা জাতীয়তাবাদী কাজ করে না, এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে থেকে বাংলাদেশকে কিভাবে গরিব দুঃখী মানুষকে তাদের রুটি রুজিকে কিভাবে তাদের ন্যায্য অধিকারকে আদায় করা যায়, সেই আদায়ের জন্য তার জীবন উৎসর্গ করে গেছে। আজকে যারা এই জাতীয়তাবাদী যারা আজকে মঞ্চে আসে, কেউ সাম্রাজ্যবাদ পাওয়ার জন্য এই 15টা বছর আন্দোলন সংগ্রাম করে নাই। যারা সাম্রাজ্যবাদ ঠিকানের জন্য ফ্যাসিস্ট হয়েছিল, তারা আজকে পালিয়ে কিন্তু ওই ভারতে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, কথা একদম সংক্ষিপ্ত। আমি আহ্বান জানাবো এই টিপু মাস্টারের তার আত্মার মাগফিরাতের জন্য, এবং আল্লাহ যেন সর্বোচ্চ তার একটি গুণাবলীর কারণে যেন সর্বোচ্চ মর্যাদা দান করে। এবং আমরা যারা এখনো লড়ছি এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য 5ই আগস্টের চেতনা এবং 1971 সালের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শকে ধারণ করে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই নাগরিক যাতে সামনে তার পিতার আদর্শকে সবার সামনে তুলে ধরতে পারে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমরা আজকের এই স্মরণ সভার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় গত 17 বছরের আন্দোলন সংগ্রামে যাকে ডাকলে আমরা পাই সবসময় বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তববাদ দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী শক্তির একজন নেতা, সেই আন্দোলন সংগ্রামের একজন প্রতিকৃতি, স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যারা দেশকে অর্জন করেছেন, যারা মৃত্যুকে সাথে পাঞ্জা ধরে মরবেন জানেও স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে অবস্থা করে দেশকে মুক্তিযুদ্ধ অর্জন করে দেশকে স্বাধীন করেছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ থেকে গণতান্ত্রিক একজন বীর যোদ্ধা হিসাবে শাহাদাত বরণ করেছেন। সেই হাফিজুর রহমান টিপু আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি, 90 স্বৈরাচারের বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালাত, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের আরেকজন বীর শহীদ, বরিশাল থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন, আজকের সভার প্রধান অতিথি ছাত্র রাজনীতির কিংবদন্তি, আমার একজন মুরব্বী, যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে শত শত মামলার আসামি এবং যিনি কোন স্বৈরাচারের সাথে আপোষ করেননি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার অর্থাৎ গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতান্ত্রিক সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব শামসুর রহমান দুদু উপস্থিত আছেন। আমার অত্যন্ত আপনজন কৃষক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব সাধারণ সম্রাট লায়ন মিয়া আনোয়ার, আসাদুর রহমান আসাদ, সাংবাদিক মঈনুল ইসলাম মাইনুল, লাল মোহাম্মদ ফারুক এবং মুক্তিযোদ্ধা দলের উলফাক ভাই সহ এবং আমাদের যাকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছে তার যোগ্যতম সন্তান ইঞ্জিনিয়ার নাগিব সহ সমস্ত নেতৃবৃন্দ, এই থেকে সম্রাট কিন্তু কিছু কথা বলে গেছেন। তার জীবন দশায় জীবনের মরণে এই জাতীয়তাবাদী দলকে ধারণ করেছেন। যেমন করে মুক্তিযুদ্ধে এই দেশটাকে মুক্তিযুদ্ধের থেকে রণাঙ্গনের মধ্যে দিয়ে দেশকে জয় করেছেন, তেমন করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে এবং প্রতি স্বৈরাচার শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকবার আহত হয়েছেন। তিনি অনেক জায়গায় গ্রেফতার হয়েছেন, তারপরেও
2010 সালে একটি মামলায় এই টিপু আমার সাথে আসামি হয়েছে। এত অত্যাচার, নির্যাতন, এত কিছুর পরেও টিপু সুলতান যেমন করে রণাঙ্গন থেকে পালিয়ে যান নাই, তেমন করে গণতান্ত্রিক আন্দোলন থেকে পালিয়ে যান নাই। আমি বক্তব্য খুবটা দেখেই তো করবো না। এই টিপুদের কারণে যেমন করে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছিল, এই টিপুদের কারণে আমরা বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 9 বছরের বিশ্বাস বিরোধী আন্দোলনে বিরামহীন ভাবে এই টিপুদের ভূমিকা ছিল। এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অর্থাৎ গণতন্ত্রের সম্পর্কে এই টিপু দিবারাত্র আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। আজকে টিপু আমাদের মাঝে নাই, অনেক টিপুরা হারিয়ে গিয়েছে। আজকে সেই টিপুদেরকে আমাদের স্মরণ করতে হয় এবং স্মরণ করব। আমি জহিরুদ্দিন সকলকে ধন্যবাদ জানাবো যে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং গণতান্ত্রিক আন্দোলনে একজন বীর সুপারস্টারকে আমরা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ করছি। আমি তারপর আজকে একটা কথা বলতে চাই, যে কারণে টিপুরা হারিয়ে গেছে, যে স্বৈরাচারে দেশের স্বৈরাচারী করে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা আন্দোলন 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা দেশের প্রবীণ স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা অনেকে কথা বলেন 36 বছর 36 দিনের আন্দোলনের স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আমরা বলতে চাই 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তাকে যখন ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা থেকে গ্রেফতার করা হলো, তাকে সাজা দেওয়া হলো, তারপরে দলের দায়িত্বভার গ্রহণ করেছেন জননেতা তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারের শেষ পতন আন্দোলন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এদেশের গণতান্ত্রিক আন্দোলনের জনগণ রাজপথে ছিল। সর্বশেষ আমরা 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, এই সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যেন সঠিক সময় গণতান্ত্রিক ভাবে নির্বাচন হতে না পারে। তাই আমরা সরকারকে বলতে চাই, আমরা প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি, যে কারণে এদেশে জাতি আপনাকে দায়িত্ব দিয়েছে একটি সংক্ষিপ্ত সময়, সে কারণটা হলো আপনার নেতৃত্বে একটি সঠিক তত্ত্বাবধানের অধীনে একটি নির্বাচন হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, তার নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেব। আমাদের নেতা তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে। তাই বলতে চাই, নির্বাচনের বিকল্প অন্য কিছু নাই। নির্বাচনী গণতন্ত্রের পথ উন্মোচন করবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস.কে. সাদি ভাই, আমাদের জাফর ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শরীফুল ইসলাম শরীফ লেবার পার্টির মুখপাত্র। আমরা অনেকের বক্তব্য দেওয়াতে পারিনি সময়ের অভাবে, এর জন্য পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কোন মানুষের নেতা, আমাদের সকলের প্রিয়, গত 17 বছরে গণতন্ত্রের জন্য বারবার কারাগারে ছিলেন আমাদের সেই প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় জনাব জহিরুদ্দিন স্বপন ভাই তার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন। জনাব জহিরুদ্দিন স্বপন ভাই। ভাই নিচে দেন ভাই, চেহারা দেখা যাচ্ছে না। শরীফ হাফিজুর রহমান টিপু ভাই আমার অত্যন্ত নিজের ভাইয়ের মতো ছিলেন।
আমরা একই এলাকার মানুষ, আমরা দীর্ঘদিন একই সঙ্গে পথ চলেছি, একই সঙ্গে রাজনৈতিক সহকর্মীর দায়িত্ব পালন করেছি। পারিবারিকভাবে তার মা, ভাই, বোনরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। গত কয়েকদিন আগেও তার পরিবারের সকল সদস্যের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আমি বাড়িতে গিয়েছি। এমনকি তার ছেলে নাগিব শরীফ, আমি যখনই লন্ডনে যাই সার্বক্ষণিকভাবে সে আমাকে সময় দেয়, আমিও নিজের ছেলের মতোই তাকে গ্রহণ করি। তার উদ্যোগে আজকের এই স্মরণ সভায় কথা বলতে এসে মনটা খুবই ভারাক্রান্ত। দেশে আজ একটা ফেস্টিভাল মুক্ত পরিবেশ পেয়েছি আমরা। এরকম সময়ে শরীফ হাফিজুর রহমান টিপুর মতো এত নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক কর্মী এরকম মুক্ত পরিবেশের নিঃশ্বাস দিতে পারেনি। চিরদিনের জন্য যখন বিদায় নিয়েছে তখন দেশে একটা বদ্ধ হাওয়া ছিল ফেসিবাদী পরিবেশের মধ্যে, এবং মৃত্যুর জন্য সেই ফেসিবাদী পরিবেশটাও একটা বড় কারণ ছিল। তার শরীর, মন সবকিছুর উপরই ফেসিবাদী শাসনের একটা প্রভাব ছিল, যেখানে অকালেই তাকে বিদায় নিতে হয়েছে আমাদের কাছ থেকে। আমি তার বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। পরম করুণাময় সর্বশক্তিমান তাকে জান্নাতবাসী করুন এই প্রার্থনা করি, এই দোয়া করি, মোনাজাত করি। তার সন্তান নাগিব অত্যন্ত যোগ্য একজন ইঞ্জিনিয়ার, সে লন্ডনে অত্যন্ত প্রতিষ্ঠিত। তার খুব আগ্রহ এবং ইচ্ছা আছে দেশে তার বাবার মতোই দেশপ্রেম চর্চা করার। আমিও তাকে উৎসাহ দিয়েছি। আজকের এই স্মরণ সভায় আপনারা যারা আছেন, প্রধান অতিথি আমাদের সকলের নেতা, আমার ছাত্র জীবনের নেতা জনাব শামসুজ্জামান বুলু ভাই, আজকের সভার অন্যান্য উপস্থিত আমাদের যুব মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, মুক্তিযুদ্ধ দলের সভাপতি উৎপল ভাই, আমাদের চাকপার নেতা আসাদ ভাই, লেবার পার্টির নেতা ফারুক ভাই, আমার ভাই সহ যারা এখানে উপস্থিত, আমরা সকলেই যেন টিপু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার উত্তরাধিকার হিসাবে নাগিবের প্রতি স্নেহ দৃষ্টি রাখি, এবং তার রাজনৈতিক এবং দেশপ্রেম সংক্রান্ত যে আকাঙ্ক্ষা সে বিষয়ে তাকে যেন আমরা পৃষ্ঠপোষকতা দিই, আমাদের আহ্বান থাকবে। আজকে শরীফ হাফিজুর রহমান টিপু যদি থাকতেন, সঙ্গত কারণে তিনি যে কথাগুলি বলতেন তার স্মরণ সভায় সেই কথাগুলি আমাদেরকে বলতে হচ্ছে। এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমরা যে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেশের মালিক জনগণের হাতে পৌঁছে দিতে পারি নাই। ফেস্টিভাল মুক্ত থেকে জনগণের হাতে দেশ পৌঁছে দেওয়ার মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা আছি। অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই কিন্তু একটা স্বয়ং একটা ব্যাখ্যা আছে। কখনোই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোন পূর্ণাঙ্গ দায়িত্ব বহন করে না, সে কারণেই কিন্তু তাকে অন্তর্বর্তীকালীন বলা হয়। ইংরেজি ডিকশনারি হোক, বাংলা ডিকশনারি হোক, এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন সদস্যরা হয়তো ভালো করে জানেন না অথবা খেয়াল করেননি। আমরা বিনীতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সকল সদস্যদেরকে স্মরণ করে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আবিধানিক ব্যাখ্যা যা এই সরকারের কিন্তু ততটুকুই, এর চাইতে বেশিও না, এর চাইতে কম। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সময় পার করার এই জটিল পর্বটা অতিক্রম করার জন্য বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা মনে করে, খুব শ্রদ্ধার সঙ্গে আমরা তা মনে করি বলেই সরকার গঠন করার দিন মহাসচিবের নেতৃত্বে আমরা সবাই এই সরকারকে সংহতি প্রকাশ করার জন্য সফল গিয়েছি, এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য সবকিছুর মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সহযোগিতার কাজটা কিন্তু আমরা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দায়িত্বশীল বক্তব্য, অবস্থান, দেশনায়ক তারেক রহমানের প্রতিটি বক্তব্য, নির্দেশনা অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকা সবচেয়ে বড় উৎস কিন্তু হচ্ছে জাতীয়তাবাদী দলের এই দায়িত্বশীল ভূমিকাটা। ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার নেতৃত্বের সকল গণতান্ত্রিক শক্তির এই দায়িত্বশীল ভূমিকাকে তিনি রিকগনাইজ করেন এবং তিনি তার সবসময় তার কগনিজেন্সে রাখেন। যতবার বিএনপি নেতৃবৃন্দরা দেখা করেছে, প্রধান উপদেষ্টা কিন্তু ততবারই তার স্বীকার করেছেন। সে কারণে এই সরকারের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি যারা করছেন তাদেরকে হতাশ হতে হয়েছে এবং আমরা নিশ্চিত জাতীয় নির্বাচন পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বের এই সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির এই যে যাত্রা, এই যাত্রায় কেউ ভুল বোঝাতে পারবে না। আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি সংস্কারের জন্য। সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। দেশের মালিক জনগণের কাছে দেশ পৌঁছে দেওয়ার জন্য একটা অবাধ নির্বাচন দরকার, যে অবাধ নির্বাচনকে ধ্বংস করেছে শেখ হাসিনা। জাতীয় সংসদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যুক্ত করেছিলেন 1996 সালে, সেই সংশোধনীকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কবর দিয়ে দলীয় সরকারের অধীনে 2014, 18 এবং 24-এ নির্বাচনের নামে যে প্রহসন করেছেন তা আমরা সবাই দেখেছি। বলে এই নির্বাচন বাংলাদেশে যাতে না হতে পারে, সেই কারণে আবার বেগম খালেদা জিয়ার সেই ত্রয়োদশ সংশোধনী আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে চাই, যাতে রাষ্ট্রের মালিক, দেশের মালিক জনগণ তার ক্ষমতা, রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে। অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার, সেটা করতে এত দেরি হওয়ার কথা না। বিভিন্ন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে, জমাকৃত প্রতিবেদনের রাজনৈতিক দলগুলির সঙ্গে জন্য একটা ঐক্যমতের কমিশনও তৈরি করেছেন এই সরকার। অভিনন্দন জানাই ঐক্যমত কমিশনকে, যার নেতা হচ্ছে প্রধান উপদেষ্টা নিজে। এখন তাদের হাতে কিন্তু কাজ হচ্ছে একটাই, আলোচনার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা। অতএব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অনিবার্য জরুরি সংস্কার, তা কিন্তু যে কোনো সময় দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি। একই সঙ্গে যেই সংস্কার চলমান, যেই সংস্কার সংবিধান, রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে, তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে। জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে ছিনতাই করতে চায়, আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকি। আমরা নিশ্চিত করতে চাই অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে। সংস্কার আমাদের প্রধান দাবি। একই সঙ্গে আমরা কথা বলতে চাই, দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের। সেই সংস্কারের অজুহাতেই জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। দেশনায়ক তারেক রহমান 31 দফার কথা বলেছে, শুধু একটা নিজের দল থেকে বলেন নাই, তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন। বিএনপির 27 দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য 31 দফা করা হয়েছে। বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না, এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান।
আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা, তেমনি কোন মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন, রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন, তারা ভুল করছেন, আহম্মকের স্বর্গে বাস করছে। শরীফ হাফিজুর রহমান টিপু বেঁচে থাকতে এই কথাই বলতো। আমি তাকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় জনাব শামসুজ্জামান দুদু ভাই। তারপরে শরীফকে প্রস্তুতি থাকার জন্য অনুরোধ করছি মোনাজাত করার জন্য। আপনারা একটু ঠিক করেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে তারাও সাংবাদিক ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি একটু সহযোগিতা করতে চাই সাংবাদিকদেরকে। যারা সামনে আছেন তারাও সাংবাদিক, যারা পিছনে আছেন তারাও সাংবাদিক। দর্শকদের কথা নাহলে বাদই রাখতাম, সহযোগিতা করবেন। সব এইখানে টানা ছিল, এটা এইখানে ঝামেলা হয়ে গেছে। আগে বলবো না সমকাল ভাই, এই পাউসারেন ভাই 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 আস্তে দাঁড়িয়ে ভাই ভাই আয় না ওদের না না কে কই এটা নিউজ মানতে একটু দেখা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে। তার শর্ট হলে সামনে আসে না কেন? ছেড়ে দেন রাজনীতিবিদ পিছনের সামনের কথা উল্লেখ করলো, সামনেরটা যদি পিছনের সহযোগিতার দৃষ্টিভঙ্গি না থাকে, ওই যে একজন হাত উঁচা করে নিচ্ছে, আপনি হাত উঁচা করে একেবারে পিছনে চলে যান। হাত উঁচা করে যারা লম্বা মানুষ একেবারে পিছনে যান, আমার মতো লম্বা যারা আমরা সাংবাদিকতার বিরুদ্ধে হয়ে গেছি। আপনাদের সহযোগিতা করার জন্য আমি পরস্পরে যেন সবাই নিতে পারি। শুরু করি তাহলে। এই মোবাইল একটু নিচে নামান, আর যদি উঁচা করেন একেবারে পিছনে চলে যায়। আজকে আমাদের এক বন্ধু তাকে স্মরণ করার জন্য আজকের এই সমাবেশ। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান টিপু, মাস্টার না বলে তাকে সম্পূর্ণ হতো না। তার স্মরণে তার ছেলে ইঞ্জিনিয়ার শরীফ রাকিব একটা স্মরণ সভা আয়োজন করছেন। সেই স্মরণ সভা আমার দীর্ঘদিনের সহকর্মী, ছাত্র রাজনীতি করছি একই সময়। এখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
সম্মানিত উপদেষ্টা, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য জহিরুদ্দিন সহ, আর কোনো বিশেষণ লাগে না। আজকের এই সভায় এতক্ষণ যারা বক্তৃতা করলেন, বিএনপির যুগ্ম মহাসচিব একেবারে নিচ থেকে উঠে আসা একজন গণতান্ত্রিক কর্মী বলতে যা বোঝায়, নেতা বলতে যা বোঝায়, সংগ্রামী বলতে যা বোঝায়, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এখানে যারা বসে আছে, উলফাত ভাই, ফারুক রহমান একটা পার্টির প্রধান, লেবার পার্টি, আসাদুর রহমান সেও একসময় ছাত্র সহকর্মী, জাকপাস সিনিয়র নেতা, আনোয়ার হোসেন মুক্তিযুদ্ধ দলের নেতা, রফিকুল ইসলাম রিপন সঞ্চালক যে দায়িত্ব পালন করলেন। আমি সকলকে, সহকর্মী যারা আছেন সকলকে এবং আমার মিডিয়ার বন্ধুরা যারা আমাদের কথাগুলো সারা দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে দেন, সেসব বন্ধুরা ইসলাম, আমি বেশি সময় নিব না। আমি তাকে স্মরণ করছি যে বিএনপি শুধু রাজনীতি করেনি, যে বাস্তবতাদের জন্য যার কিছুই ছিল না, সে তার সঙ্গে থাকছে সবসময়। সে গণতান্ত্রিক আন্দোলনে শুধু ছিল না, নির্যাতন ভোগ করেছে, জেল খেটেছে, মামলা। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে পেশ করছে। বন্ধুরা, বাংলাদেশে এখন একটি সংকটকাল সময় অতিক্রম করছে, ক্রান্তিক কাল অতিক্রম করছে। 53 বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করে নাই। দেশ এবং সারা বিশ্বের সামনে গণতন্ত্র প্রত্যাশায় যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে, যারা প্রতিনিয়ত কষ্ট ভোগ করছে, অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছে, তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিবাদ থেকে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসা। এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই, সেই লড়াইয়ের শেষ ইনিংসটা ছিল 1 মাসের চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তার মন্ত্রী পরিষদকে পালাতে বাধ্য করেছে, তার এমপি যারা ডাকাত, খুনি, লুটেরা, এই আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। এদেশের মানুষ 3টি ভোটে কখনো ভোট দিতে পারেনি। যার বয়স 35, সে কিন্তু এখন একবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোটও দিতে পারে না। সেই সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা থাকে, মানুষের কাছে তাকে যেতে হবে, মানুষের ভোট যেমন নেই ঠিক তাকে অঙ্গীকার করতে হয়। সেই অঙ্গীকার যদি সে পালন করতে না পারে, তাকে একজন বিবৃতি দিতে হবে। সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি। এই কারণে স্থানীয় বিষয়কে অগ্রগতি করতে হলে, এগিয়ে নিতে হলে, স্কুল বানাবো, রাস্তা বানাবো, মন্দির মসজিদ বানাবো, মানুষের জীবন ধারাকে আমি পরিবর্তন করে দেব, সেটা একটি সরকার দরকার। একটা ইন্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো কারো না কোনো শক্তির প্রত্যাশায় সে বসে থাকে। আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে এমন নয়। যদি তার গার্জেন না থাকে, গার্জেন মানে সরকার, সরকার মানেই একটি নির্বাচিত সরকার। আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম, কিন্তু তাকে হাতকে শক্তিশালী করার জন্য যে গার্জেনের দরকার, সেই গার্জেন সিলেক্ট করে দিল। এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি।
বন্ধুরা, আমি চাই যে খুনিদের বিচার দ্রুতালয়ে বিচার হবে, সাজা হবে। সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে। তবে সরকার উদ্যোগ নিয়েছে, বলেছে তারা এটা করবে, আমি খুশি। কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখা দিতে পারে। সেহেতু যে কোনো ভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হয়। সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। রক্ত যারা দিয়েছে, আমি যাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা এখন অসুস্থ, আমি সরকারকে বলি সেগুলো দেখতে হবে, খুব দ্রুতলয়ে দেখতে হবে। বন্ধুরা, শুরুতে বলেছি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলে আজকে বিদায় করব। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতা, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় না। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে, তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সামনে আরো হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে, তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে, তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপেক্ষায় তারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কেন বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আগামী সরকার জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহু আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الصلاة والنسك ومحياي ومماتي لله رب العالمين.